না না এখানে পরে বললো তুমি বলো পরে বলো না তুমি পরে বলো না আপনি এখানে আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন। আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনও যেতে পারে। তো এখন রাজনীতিতে ইকরামিকে প্রমোট করা হচ্ছে। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে, সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। তারেক রহমানের কিন্তু বিদায়গণটি বাজে গেছে। বিদায়গণটি দুইভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাড়া দিছে, আরেকটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। নুরু, তুমি মৌচাকে ডিল মেরেছো, এখন মৌমাছির তারা তোমাকে খেতেই হবে। তুমি কার প্রহসনে, কিসের লোভে জামাতকে নিয়ে যা মুখে এসেছে তাই বলছো? জামাতকে নিয়ে তোমার করা মন্তব্যগুলো হলো মৌচাকে ডিল মারার মতো। আর মৌচাকে ডিল মারলে কি হয় সেটা তো তোমার জানাই আছে। ব্রেকিং নিউজ, বিপি নূরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির। তিনি বলেছেন, বিপি নূর বলেছেন ৭১ গণধর্ষণ এবং গণহত্যার দায়ে জামাতের রাজনৈতিক নিষিদ্ধ হওয়া দরকার। তার এই কথার প্রতি উত্তরে শিশির মোহাম্মদ মনির ভাই বলেন, বিপি নূর স্বীকার করেছে সে ছোটখাটো ছাত্রলীগের নেতা, সে শেখ হাসিনাকে আম্মা রেখেছে, তাই তার মন্ত্রিত্ব বাতিল করে তাকে গ্রেপ্তার করা দরকার। আরে নুরু, কিয়ামত হয়ে গেল 5 বছরের আগে নির্বাচন সম্ভব না, এমন কথা বলতে নাই ভাইয়া। কারণ হায়াত, মৌত, রিজিক এটা কার আছে কখন এটা কেউ জানে না। মানে যা খাবার তাই এখনই খাই ফেলার চেষ্টা করতেছেন। বাংলাদেশের রাজনীতিতে কত ধান্দাবাজ এসেছে আর গিয়েছে। বিকাশ নুরা এখন বলছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারওয়ার তাদের বক্তব্য যেন বাংলাদেশের মানুষ না দেখে এবং সেখানে যেন কমেন্ট শেয়ার কেউ না করে। এই নুরার এই সমস্ত কথাবার্তায় বাংলাদেশের মানুষ পাত্তাই দিচ্ছে না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই প্রতিমন্ত্রী নূর জামাত শিবিরের বিরুদ্ধে বিচ্ছিরি মন্তব্য করেই যাচ্ছে। এবার হাসনাত আব্দুল্লাহ প্রতিমন্ত্রী নূরকে উচিত শিক্ষার মাধ্যমে বুঝিয়ে দিল তার অবস্থানটা, এবং তার অবস্থান যে সাধারণ মানুষের কাছে ঘৃণিত হয়ে গিয়েছে তা তিনি এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং নূরের কিছু মন্তব্য, এবং তার সাথে আরো বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২৪-এরটা ফাইনাল না, সামনে আরো বড় যুদ্ধ। আমিরে জামাত যে শুধু এইবার বলেছেন তা না, আরো বেশ কয়েকবার বলেছেন যে আরেকটা গণঅভ্যুত্থান ঘটাতে হবে, আপনারা প্রস্তুতি নেন। আমিরে জামাতের এটা একটা চাঞ্চল্যকর ইঙ্গিত, এবং রাজনীতিতে এটা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা শুরু হয়েছে যে একটা দেশে বারবার গণঅভ্যুত্থান ঘটানো যায় কিনা। জামাত যদি আরেকটা গণঅভ্যুত্থানের চেষ্টা করে, ২৪-এরটা ফাইনাল না, এর মানে আরো বড় যুদ্ধ করার যদি চেষ্টা জামাত করে, ইজ ইট পসিবল? অথবা বর্তমান যে পলিটিক্যাল অ্যাপারেটাস আছে, জামাতকে তো একদম সন্তুষ্ট না, তো জামাত কি চায়? আরেকটা গণঅভ্যুত্থান ঘটলে কি ঘটতে পারে, তার ফলাফল কি? দর্শক, রাজনীতিতে অনেক ক্ষেত্রে অনেক রেটরিক ব্যবহৃত হয়, কথার কথা অনেক কিছুই বলা হয়। বিশেষ করে মাঠে নামলে, রাজপথে মাইক হাতে পেলে অনেক কথাই বলা হয়, কিন্তু অনেক কিছুই কথার কথা, নট সিরিয়াস। এখন এটাও সত্য যে ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, রাষ্ট্র সংস্কার হয়নি। রাষ্ট্র সংস্কার দ্যাট মিনস জুলাই সনদ পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এমনকি জুলাই সনদ যদি বাদও দিই, বিএনপির যে রাষ্ট্র সংস্কার প্রকল্প ছিল ৩১ দফা, বিএনপি সেটাই মানছে না। যেমন ভেরি সিম্পল, একদম আপনাদের চোখের সামনে হাতে নাতে একটা বিষয় ধরিয়ে দিই। বিএনপি ২০২১ সাল থেকে বলেছিল যে বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারলেও তারা একক সরকার গঠন করবে না, তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। হ্যাঁ, এখন সরকার দেখছেন এটা কি জাতীয় সরকার? না। এর মানে বিএনপি তার কথা রাখেনি। আবার বিএনপির ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার করবে, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, করেছে না? ৭২-এর সংবিধানের কাঠামোর মধ্যে থেকে তথাকথিত সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এর মানে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে স্পিরিট, সংস্কারের যে প্রকল্প বিএনপি নিজেরাই নাই করে দিয়েছে, তাদের কথাই তারা রাখছে না। আবার এই বিএনপি বলেছিল না যে বিএনপি ক্ষমতা আসলে উচ্চ কক্ষ গঠন করবে। দেখেন উচ্চ কক্ষ, কোন খোঁজ খবর আছে উচ্চ কক্ষের? কোথায় উচ্চ কক্ষ? উচ্চ কক্ষ নিয়ে কত হিসাব, উচ্চ কক্ষে কে কয়টা আসন পাবে এটা নিয়ে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, অথচ উচ্চ কক্ষের কোনো খবর নেই। সংস্কার মুখ থুবড়ে পড়েছে। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে স্বীকার করেছিলেন যে কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই। আপনি থানায় যাবেন, আগে যেরকম ঘুষ দেওয়া লাগতো সেরকম।
আপনি মজলুম, কিন্তু আপনার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় আপনি থানায় মামলা করতে পারবেন না। থানাকে পয়সা পাতি দিয়ে রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে থামিয়ে দিবে, মামলা নিবেই না। কোর্টের মামলা যদি ইনভেস্টিগেশনে পাঠায়, আপনি টাকা পয়সা না দিলে, প্রভাব বিস্তার করতে না পারলে আপনার কাগজপত্র নড়বে না। আয়ু তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতেই যাবে না। আপনি সচিবালয় বা কোথাও কোনো একটা কাজ নিতে যান, কোন একটা কাগজপত্র প্রসেসিং করতে যান, এমনকি বিদ্যুৎ বিভাগে আপনি যান, ঘুষ ছাড়া কিছু হয়? যা হয় সেটা হাসিনার আমলে হতো। নতুন ভাবে কি পরিবর্তন হয়েছে? কিছুই না। এর মানে এবং রাজনীতি হানাহানি বিভেদ তো আছে, হয়তোবা এখন পর্যন্ত লার্জ স্কেলে ছড়িয়ে পড়েনি। গুণগত পরিবর্তন সংস্কার তো কোথাও দেখি না। জাস্ট একটা ক্ষেত্রে দেখি যে বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি অপারেট করার চেষ্টা করছে, ভারতের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে কথা বলছি, কিন্তু এর সুফল তো এখনো পাইনি। জাস্ট ভারতের সাথে খেলা চলছে, কিন্তু খেলার ফলাফল তো এখনো পাইনি। জনগণ তো এখন কিন্তু উপকৃত হয়। যদি এমন হতো যে না আমরা ভারত বলয় থেকে বের হয়ে চীনের সাথে একটা কৌশলগত সম্পর্ক করেছি, যার ফলে ইকোনমিক করিডর কার্যকর হচ্ছে, আমরা খুব সহজে চীন যেতে পারি। চীন বাংলাদেশে বিরাট বিরাট গার্মেন্টস করে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, বাংলাদেশের 1.5 কোটি লোক চাকরি পেয়েছে চীনের কল্যাণে, বাংলাদেশে 5ম শিল্প বিপ্লব ঘটেছে চীনের কল্যাণে, এরকম যদি কিছু হতো তাহলে বলতাম যে আমরা সুফল পেয়েছি। কিন্তু পররাষ্ট্রনীতির যে প্যারাডাইম শিফট, তার সুফল তো সুদূর পড়া হতো। বাট এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে না, পররাষ্ট্রনীতিটা স্বাধীন হয়েছে। এই কথাগুলো বলছে এই কারণে, সংবিধান থেকে শুরু করে অর্থনীতি কোনো কোথাও এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হয়নি। তো সেই ক্ষেত্রে আরেকটা বিপ্লবের কথা যদি কেউ বলেন, এটা শতভাগ যৌক্তিক, কিন্তু বাংলাদেশের মানুষের নেচার বুঝতে হবে। বিপ্লব ঘটনা এত সহজ নয়, এটা কালে ভদ্রে আসে এবং এটা হঠাৎ করে আসে। অনেক ক্ষেত্রে পরিকল্পনা করে বিপ্লব ঘটানো যায় না। যদি পরিকল্পনা করে রাজনৈতিক দল চাইলেই বিপ্লব ঘটাতে পারতো বা গণঅভ্যুত্থান ঘটাতে পারতো, তাহলে হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারতো না। এত জুলুম, এত জেল, এত মানুষকে হত্যা করা, দফায় দফায় গণহত্যা চালানো, সেই 5 মে ৭৭ এক গণহত্যা, তারপরে মোদী বিরোধী আন্দোলনে এক গণহত্যা, এতগুলো গণহত্যা চালিয়েও হাসিনা বারবার ক্ষমতায় থেকেছে, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে, জুলুম তন্ত্র কায়েম করে ক্ষমতায় থেকেছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। এর মানে, এবং অধিকাংশ জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কিন্তু বিএনপি জামাতেরই সবাই রাজপথে নামেনি। বিএনপির নেতারা কর্মসূচি ঘোষণা করে ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, অনেকে ইচ্ছা করে পুলিশের গাড়ি ধরা দিত কাছে, অনেকে আন্দোলন বিক্রি করত। বাস্তবে গণঅভ্যুত্থান ঘটানো খুব কঠিন। অতএব আমির জামাত বারবার আরেকটা গণঅভ্যুত্থান, আরেকটা বিপ্লবের ডাক যতই দিক না কেন, এটা শর্ট টার্ম বা ইনস্ট্যান্ট কিছু হয়ে গেল তা না। তবে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া চলে। মানুষ এক পর্যায়ে, ওই যে কার্ল মার্কসের থিওরির মতো, শ্রেণী সংগ্রামের ইতিহাসের মতো, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন এক পর্যায়ে রুখে দাঁড়ায়, যেটা হাসিনার বিরুদ্ধে হয়েছিল। তো ওই কার্যকরণ সম্পর্ক গুলো যদি ঘটে তখন হয়তো আরেকটা বিপ্লব সম্ভব। কিন্তু আমি মনে করি না যে জামাত চাইলে আরেকটা বিপ্লব ঘটাতে পারবে। তবে প্রয়োজনীয়তা আছে, যেহেতু সংস্কার হয়নি। তবে সংস্কার হয়নি, মানুষ যদি এভাবে ডিসক্রিমিনেশনের শিকার হয়, আগের মতো অবস্থা, একটা পর্যায়ে মানুষ আবার আরেকটা বিপ্লব ঘটাবে। তবে সেটা জামাত নিজেরাও জানে না কবে করবে, তবে ঘটবে, এটা অনিবার্য। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ ঠিক আরেকটা বিপ্লব করবে, এটা কারো হাতে না। 24-এর বিপ্লব যেরকম আমাদের কারো হাতে ছিল না, কার্যকরণ সম্পর্কের মাধ্যমে আল্লাহর খাস রহমতে ঘটে গেছে, আরেকটা বিপ্লব হলে ওইভাবেই ঘটবে। জামাত চাইলেই ঘটাতে পারবে, এটা কেউ মনে করবেন না। এটা হচ্ছে আমির জামাতের বক্তব্যের একটা ব্যাখ্যা। তবে হ্যাঁ, এটা ঠিক যে 24-এটা ফাইনাল হয়নি। তবে এটা মনে রাখতে হবে, এখন জামাত চাইলে যে কাজটা করতে পারে, বিএনপি সরকারের পতন ঘটাতে পারে, বাট সেটা কোনো বিপ্লব হবে না। বিএনপি সরকারের পতন ঘটালে 111 সরকার আসবে অথবা সেনা শাসন আসবে, সেটা কোনো বিপ্লব না। সেনা শাসন কখনো জনগণের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারবে না। হয়তোবা চাঁদাবাজি থাকবে না, বা সড়ক পথে শৃঙ্খলা থাকবে, অবৈধ স্থাপনা থাকবে না, কিন্তু মানুষের যে সামগ্রিক প্রত্যাশা, এটা গণতন্ত্রের মাধ্যমেই অর্জন সম্ভব, এর বাইরে সম্ভব না। এখন জামাত বিএনপি সরকারের পতন ঘটাতে পারে, সেটা জামাত নিজেরাও করবে না, কারণ তাতে জামাত বেকায়দা করবে। অতএব 24-এটা ফাইনাল না, সামনে আরো বড় যুদ্ধ। এটা দীর্ঘমেয়াদী কথা, যে একটা সময় আসবে জনগণ রুখে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, বিপ্লব করবে। বাট শর্ট টার্ম বা কারো হাতের বিষয় এটা না। এটা আমাদেরকে বলুন তো, এই 180 দিনের সরকারের সাফল্য আপনি খুশি না অখুশি? এই ধরনের কন্টেন্ট অনেকে বানিয়েছেন, আমি তাদের কন্টেন্ট গুলো ধরি না এই জন্য যে তারা সবাই যে যে ধরনের কন্টেন্ট বানায় তার নিজস্ব একটা দর্শক আছে। যেমন আমরা জামাতকে সাপোর্ট করে কথা বলি, জামাতের লোকজন আমাদের বেশি ভিউয়ার। যারা বিএনপিকে সাপোর্ট করে কথা বলে তারা ওইখানে বিএনপির সাপোর্টার বেশি, বিএনপির ভিউয়ার বেশি। যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা আওয়ামী লীগকে তো ডাইরেক্টলি সাপোর্ট করে না, বোঝা যায় যে এরা আওয়ামী লীগকে সাপোর্ট করে কথা বলছে, তাদের দর্শক সব আওয়ামী লীগের। আমি তাদের জরিপ কারোরটাই কাউন্ট করবো না, আমি একটা নিউট্রাল জরিপ কাউন্ট করতে চাই। সেটা হলো ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে জার্মানের একটা
মিডিয়া আপনারা জানেন খুব পরিচিত এবং বিশ্বে বেশ সুনাম আছে, অনেক 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 ভক্তকুল আছে তাদের। ওরা একটা জরিপ করছিল গত মাসের 17 তারিখে, জরিপ করছিল সেম কোশ্চেনটা কি সেটা আমি এখন বলছি আপনাদেরকে। নয়াসি ভ্যালি লিখছে, আজ 17 আগস্ট বাংলাদেশ বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে? আপনার ভোট দিন আর বিস্তারিত মতামত প্রদান করুন। সেখানে গিয়ে দেখা গেছে 3 ঘন্টা পর মানুষ ভোট দিয়েছে না, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁতে দিয়েছে 12% এবং নাতে দিয়েছে 88%, মানে 12% মানুষ সরকার এই 6 মাসে তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে স্বীকার করছেন 12% মানুষ, আর 88% মানুষ বলছে সরকার পূরণ করতে পারে নাই। এরাই আবার 3 ঘন্টা পর আরেকটা জরিপের রেজাল্ট দিছে সেম কোশ্চেন করেই, সেখানে গিয়ে দেখা গেল সেম রেজাল্ট, মানে জনগণ 12% জনগণ সরকার এই কর্মা দিতে সুখী। যদিও এই জরিপের কোনো ভ্যালু নাই ইন দ্যাট সেন্স যে আমরা যদি একটা নর্মাল হিসাব করি, বিএনপির এখন বর্তমানে ইলেকশনে দেখা গেছে উনি 53% ভোট পাইছেন, মানে 53% মানুষ বিএনপিকে পছন্দ করে এবং বিএনপিকে ভোট দিয়েছে। এই 53%-এর মধ্যে ধরলাম যে কোনো কারণেই 30% লোকের আপনার নাই, কি বলে আইডি নাই, মানে ইউটিউব ফেসবুক এগুলো দেখে না, বাকি 23% লোক তো দেখে বা 25% লোক দেখে, তাই না? কিন্তু তারা ভোট দিল না কেন? তার মানে আমরা ধরে নিতে পারি 12% যদি হয় তার মানে কি বিএনপির মানে জনগণ নাই, বিএনপির সাপোর্টার নাই, হয় তারা দেখে না, নয় এখানে অন্য কোনো ঘাপলা আছে। এইসব জরিপ টরিপ দিয়ে আমরা কোনো কিছু বিচার করতে চাই না, আমরা বাহ্যিক দৃষ্টিতে কি দেখছি সেটাই হলো বড় কথা। যেমনটি ধরেন প্রধানমন্ত্রীর কার্যকলাপ সবাই পছন্দ করছে, ওরা ওই যে কৃচ্ছতা সাধন এটা পছন্দ করছে, কিন্তু পাশাপাশি মানুষ এটাও সমালোচনা করছে। দেখুন এই যে গত পরশুদিন মহামান্য রাষ্ট্রপতির যে অনুষ্ঠানটা হয়ে গেল, সেখানে শুনলাম কোটি কোটি টাকা খরচ হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী 100 টাকা দিয়ে লাঞ্চ করান সাংবাদিকদের নিজেদের, সেখানে এই যে টাকাটা খরচ করা হলো এটা তো না করলেও পারতো, কৃচ্ছতা সাধন করলে করতে পারতো, করে নাই। এখন একজন মানুষ যদি একটা নৌকা ঠেলতে থাকে বা একটা বাড়ি ঠেলতে থাকে, সেটা কিছু করতে পারবে না, তার সাথে যারা আছে তাদের সবাইকে তাকে হেল্প করতে হবে। সবাই কি হেল্প করছে? আমরা যদি দৃশ্য তো দেখি যে বর্তমান মন্ত্রিসভায় যারা আছেন তাদের মধ্যে মোটামুটি 2-1 জন বাদ দিয়ে বা 3-4 জন বাদ দিয়ে সবাই যেন কেমন নিজস্ব গতিতে চলছেন, উল্টাপাল্টা কথা বলছেন, জনগণের কাজ করছেন না, জনগণ আনহ্যাপি। যেমন আমরা যদি প্রথম বিদ্যুৎ মন্ত্রণালয়টাই ধরি, কি অবস্থা বিদ্যুতের মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন, কি অবস্থা গ্যাসের আপনি জানেন, কিন্তু মানুষকে তো বোঝাতে হবে কি কারণে সেটা হয়েছে। সেখানে যদি মাননীয় মন্ত্রী মহোদয় আইসা বলে যে 2 বছরে আমি কিছু করতে পারবো না, আরেক মন্ত্রী যদি বলে আমার কাছে টাকা নাই, আরেক মন্ত্রী এসে বলে আমাদের জাহাজ বানাইতে দিছি, জাহাজ আসবে তারপরে বিদ্যুৎ ঠিক হবে, আরেকজন বলে এসে উপদেষ্টা আমাদের ডাক্তার জাহিদুর রহমান যে এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। এগুলা মানুষ খাইবো? মাননীয় প্রধানমন্ত্রী এগুলা মানুষ খাইবো? আওয়ামী লীগ গেছে 2 বছর আগে, তাই না? আর আওয়ামী লীগের সময় তো প্রবলেম ছিল না, যদি আওয়ামী লীগের সময় প্রবলেম থাকতো তাও কিছু না খাইতো, তারপরেও যদি ডাইরেক্ট আপনারা আওয়ামী লীগের পরে এসে ঢুকতে আবার ছিল, মাঝখানে 18 মাস ইউনুস স্যার চালাই নাই, তখন কেন হইল না? মানুষ তো এইটুক বুঝে যে যদি আওয়ামী লীগ নষ্টই করে থাকে বা সবকিছু চুরি চারটাই করেই থাকে, ইউনুস সাহেব আসার পর তো ঠিক ছিল, তারপরে আপনারা নিচ্ছেন এই 6 মাসেও কিছু করতে পারলেন না। তারপরে যখন এই সমস্ত কথাবার্তা বলা হয় যে এটা করছে আওয়ামী লীগ বা এটা লাগবে 2 বছর বা আমাদের কাছে টাকা নাই বা আমাদের সহ্য করতে হবে, এগুলা বললে মানুষ খুশি হয় না। এই যে ভোটটা পড়ছে না, সাধারণ মানুষ এই একটা কারণেই এত পার্সেন্টেজের কম হয়েছে আপনাদের সাপোর্টে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিদ্যুৎ সমস্যার আগে যদি এই ভোটাভুটিটা ডয়েচে ভেলে করতো, তাহলে আমি 100% শিওর মিনিমাম 40% লোক বলতো আমরা খুশি আছি। সমস্যাটা হয়েছে ওইখানেই। দেখেন আপনাদের তো মানে কিসমতটাও ভালো না, আপনারা সরকারে আসার পরে ওই যুদ্ধ হইলো, সেখানে তেলের প্রবলেম হলো, সেটা আপনারা কিভাবে ম্যানেজ করছেন আমরা দেখছি, কত কষ্ট দিচ্ছেন মানুষও তখন এত মানে নবিশ্বাসীরা যায় না, কারণ তারা মানুষ বুঝতে পারছে যে ওইখান থেকে তেল ঠিক মতো আসতেছে না, এর জন্য তেলের দাম বাইরে গেছে বা তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, মাননীয় প্রধানমন্ত্রী তেল ছিল মানে সমহারে পরিবেশন করার ব্যবস্থা ছিল না। তো আপনার সদিচ্ছা থাকলে হবে না, আপনার যে মানে মন্ত্রিসভা যারা মন্ত্রী মহোদয় আছেন তাদেরকে কথার লাগাম দিতে হবে, কাজ করতে হবে। এক একজন মন্ত্রী এক এক ধরনের। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।